গল্পের নাম বেলা শুরু, কিন্তু আমার মনে হয় সকলের মনে হয় যে এটাকে যদি আমরা বদলে একটু পরিবর্তন করে যদি করি, অন্তহীন বেলা, বোধহয় কারোরই আপত্তি থাকবে না। আর এই অন্তহীন বেলার যারা রূপকার, অনেক কলাকুশলী কাজ করেছেন, অনেক কৃতি অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন, কিন্তু আমরা যদি একটু গুটিয়ে আনি, আমার মনে হয় একটা চতুর্ভুজের মধ্যে আমাদের ভাবনাটা আপাতভাবে সীমাবদ্ধ থাকবে। সেই চতুর্ভুজের দুটো বাহু অবশ্যই এমন দুজন মানুষ যারা আর ইহজগতে নেই। বোধহয় ভারতীয় সিনেমার ইতিহাসেই প্রথম ঘটনা যেখানে যিনি নায়ক তিনি নেই, যিনি নায়িকা তিনি নেই, তারা চলে গেছেন, অথচ তারা চলে যাওয়ার পরে সিনেমা এরম সুপারহিট করে গেছে। যারা ফিল্ম নিয়ে কুইজ করেন, সেই কুইজ বাফরাও বলতে পারবেন না যে ভারতীয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত আছে বলে। একজন তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, অবিশ্বাস্য কেরিয়ার গ্রাফ। 1958-তে অপুর সংসার শুটিং শুরু, 2022-এ বেলা শুরু হিট। যদি স্প্যানটা দেখেন, 58 থেকে 2000 মানে 42 বছর ওখানে গেল, 42 আর 22-এ 64। একজন মানুষ 64 বছর ধরে তার শিল্পকর্মের শীর্ষে বিচরণ করলেন এবং শেষ করলেনও একটা সুপারহিট দিয়ে। শুরু করেছিলেন যেরকম সাড়া জাগিয়ে, শেষ করলেনও সেইভাবে। কোনো ঔপন্যাসিকও তার গল্পের নায়ককে এভাবে আঁকতে ভরসা করবেন না। দ্বিতীয়জন তিনি স্বাতীলেখা সেনগুপ্ত, চলে গেলেন মাত্র 71 বছর বয়সে। এবং সবচেয়ে আশ্চর্যের, সবচেয়ে বিস্ময়ের, যখন প্রথম বেলা শেষে করতে আসেন, শুটিংয়ের প্রথম দিন এবং তারপরের দিন এমন একটা অবস্থা হয়েছিল যে একটা সময় তিনি বলেন যে আমি নান্দিকারের রাজরানী, আমি এভাবে কাজ করব না, আমি কাজ করতে পারছি না, কেঁদে ফেলেন। এই আড্ডাতেই আমাদের সঙ্গে দুজন মানুষ বসে আছেন যারা গিয়ে তাকে ভরসা দেন, বলেন দিদি ঠিক হয়ে যাবে সব কিছু। এবং তারপরে যদি বেলা শেষে একটা ইতিহাস হয়, বেলা শুরুর স্বাতীলেখা একটা বর্ণাঢ্য ইতিহাস। এবং ওই সিনেমাটা দেখতে দেখতে অনেকে বলছিলেন যে বাংলা সিনেমার ইতিহাসে কি কখনো হয়েছে যে কোনো বেস্ট অ্যাক্ট্রেস তিনি বেছে নেই, মৃত্যু পরবর্তী বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছেন? স্বাতীলেখা সেনগুপ্তকে বেলা শুরুতে দেখে সেরকমই প্রশ্ন জাগা স্বাভাবিক। আর এর সঙ্গে আরও দুজন আছেন যারা মিলে এই বেলা শুরুর অভিযানটাকে অন্তহীন বেলায় পৌঁছে দিয়েছেন এর মধ্যেই, ছবি রিলিজের মাত্র কয়েকদিনের মধ্যেই। আজকের আড্ডাটা তাই জি 24 ঘন্টায় জাস্ট প্রমোশনাল আড্ডা নয়। দুজন মানুষ চলে গেছেন, তাদের উত্তরাধিকার, তাদের প্রতিনিধি বলতে পারেন, তারা অত্যন্ত কৃতি নিজেরাও, তারা আমাদের সঙ্গে আছেন। আর দুজন আছেন যারা বেলা শুরুর অন্যতম দুজন রূপকার। আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দিয়ে প্রথম শুরু করি আজকের আলোচনা, যিনি একদম আমার উল্টো দিকে বসে আছেন। যে এই যে রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের একটা অদ্ভুত একটা দুজন কিশোরের অপমৃত্যু হলো, এই ঘটনাটা পড়ে কি কোথাও সেই ছেলেটাকে মনে পড়ছিল যে বরানগর ঘাটে ভরা কোটালের মধ্যে গঙ্গায় ডুবতে বসেছিল? না, এটা তো অনেক ভীষণ মর্মান্তিক, আর ওটা তো নিজের ভুলে হওয়া, মানে এটা ভীষণই মর্মান্তিক একটা ঘটনা, যেটা দুজন কিশোরের চলে যাওয়াটা। কিন্তু আমার জীবনে ওটা যেটা হয়েছিল সেটা তো মানে কিছু জানি না, আমি ঝাঁপ দিয়েছিলাম এবং সাঁতার তখনও ভালো করে শিখিনি আর কি। সেই ক্লাস 8 কিরম সময়? হ্যাঁ, ক্লাস 8-9 ওরকম হবে। আর তারপর সারা কুটিঘাট বরানগরে উঠে গেল, আমি ডুবে গেছি। শিবপ্রসাদ, তোমার সিনেমায় কখনো আমরা দেখিনি যে একটা ছেলে অঙ্কে খুব খারাপ, ছোটবেলা থেকে অঙ্কে খারাপ নম্বর পায়, যে তাকে অঙ্ক শিক্ষকের কাছে পাঠাতে হয়। সেই ছেলেটা বড় হয়ে দারুণ অঙ্ক করতে শুরু করলো। আমি একজনের কথা বলি, তাকে সে অঙ্কে এত খারাপ ছিল যে তাকে শান্তিনিকেতনে মুরলীবাবুর কাছে অঙ্ক করতে পাঠানো হতো। সে মুরলীবাবু মারধরও করতেন।
সে মুরলীবাবু আজকে যদি দেখেন যে সেই ছেলেটাই এত ট্রেডের অঙ্ক করছে যেগুলো মানে ম্যাথমেটিক্সে লেটার পাওয়ার মতো, এরকম কি হয়? না, এটা সত্যি আমার কাছে নিজেও অবাক, তার কারণ আমি এগুলো জানতাম না। মানে আমি যে এখন যা অঙ্ক বা যা কিছু হয় সেটা আমি যে করতে পারবো সেটা আমি জানতাম না। কিন্তু বেলা শুরু বোধহয় সব অঙ্কের ওপরে ঊর্ধ্বে গিয়ে একটা অন্য কিছু তৈরি করে দিয়েছে। যেরকম বেলা শেষের হলে সর্বাধিক চলার রেকর্ডটা আমার ধারণা আগামী 25 মানে আগামী কেউই ওটা বিট করতে আমি পারবে না। রেকর্ডের কথা জিজ্ঞেস করছি, আমি মুরলীবাবু আর ওই ছেলেটার কথা জিজ্ঞেস করছি। নন্দিতাদি, শোনা যায় যে আপনি হতে এসেছিলেন এই ইন্ডাস্ট্রিতে সেলিম খান, যে চিত্রনাট্য লিখবেন বড় বড় ফিল্মের জন্যে। কে জানতো যে আপনি ইয়াশ চোপড়া হয়ে যাবেন? না না, আমি সেলিম খানও হতে চাইনি। আমি সিরিয়াসলি, আর ইয়াশ চোপড়া অনেক বড় ব্যাপার। আমি ইয়াশ চোপড়ার কাছাকাছি পৌঁছতে পারবো সেটাও কোনোদিনও ভাবিনি। মানে ডিরেক্ট করতে পারবো সেটাই আমি কোনোদিনও ভাবতে পারিনি। ইট ওয়াজ জাস্ট এ ড্রিম কাম ট্রু। মানে ছোটোবেলায় একবার ভেবেছিলাম যে ডিরেক্টর হওয়াটা খুব মানে দারুণ ব্যাপার আর কি, কিন্তু সেটা যে সত্যি হবে কোনোদিনও, আই নেভার থট অ্যাবাউট ইট। অন্য কাজের বাইরে আপনাকে কি ইউনিটের যারা কাজ করেন তাদের বাদ দিয়েও আরও একজন ডিরেক্টরকেও কি ম্যানেজ করতে হয়? কারণ বলা হয় সে নাকি ফায়ার, আর আপনি হচ্ছে নাইস, সবাই গিয়ে আপনার কাছে আশ্রয় খোঁজে যখন সে রেগে যায়। হ্যাঁ, একদম তাই, করতে হয়। মানে শিবপ্রসাদ মুখার্জির ম্যানেজমেন্ট টিপসটা কি? কিভাবে, হাউ ডাজ ওয়ান ম্যানেজ শিবপ্রসাদ মুখার্জি? আই রিয়েলি ডোন্ট নো, বাট শিবপ্রসাদ কিন্তু শুধু আমার কথা শোনে। when I tell him something he cools down immediately. I know that. আপনি দেখলেন বিজলি সিনেমা হলে মাইক্রোফোনটা 2বার না 3বার কাজ করছিল না বলে কিভাবে ওটাকে সরিয়ে দিয়ে খালি গলায় বলতে শুরু করলো? যান্ত্রিক গোলযোগের জন্য মাইকটা চলছে না, সেই কারণে আমি নিজেই কথা বলছি। আমার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদ, এই টেম্পার ম্যানেজমেন্টটা কখনো আপনার ছবিতে আসবে? জানি না, দিদি লিখলে আসবে। সোহিনী কিরম দেখেছো? তুমি তো কাজ করেছো। ওকে তো আমি বহু বছর দেখেছি। আমার মনে আছে শিবুকে আমি প্রথম, আমার মনে আছে, অদ্ভুত চেহারা, নান্দিকারে আমি জানলা দিয়ে দেখছি একটা ছোট মতো ছেলে একটা নেতার বালতি নিয়ে নান্দিকারের ঘরটা মুছছে, সাদা জামা কাপড় পরা, বাধ্য ছেলে, অপূর্ব দেখতে, এঞ্জেলের মতো। দেখি ভাবছি এটা কে? তো সেই প্রথম আমার ইমেজেস মনে আছে। তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওখানে পড়তো, অদ্ভুত, মানে এই যেরকম এখনো পায়জামা পাঞ্জাবি পরে, ওটা লম্বা ওভারসাইজড পাঞ্জাবি আর একটা পাজামা, হাতে একটা ছাতা, চোখে একটা রং বেরঙের সানগ্লাস, আর চুলটা কদম ছাঁট, আর মাঝে মাঝে এসে করে হাসে তাকে। ডেভাস্টেটিং কম্বিনেশন। আমি অপূর্ব, তখন থেকেই আমার কিউরিওসিটি যেটা কে। তারপর ওকে আস্তে আস্তে তো অনেকভাবেই চেঞ্জ হতে দেখেছি। অ্যান্ড দেন আই ডোন্ট নো, ইচ্ছের সময় থেকে আমাদের কিছু একটা হয়, মানে আমি ওকে খুব ভালোবাসি কিন্তু আমি দিদিকে বেশি বিশ্বাস করি। আমি ওকে অসম্ভব ভালোবাসি। একটা হিউজ ট্রাস্ট ডেফিসিট আছে ওর মধ্যে। না, মানে আমার মনে হয় ও আমাকে ম্যানিপুলেট করে কাজ করিয়ে নিতে পারে। ও খুব ম্যানিপুলেটিভ, এটা আমার মনে হয়। এবং আমার মনে হয় দেখছেন বেলা শুরু ইউনিটের মধ্যে ঝগড়া লেগে গেছে, যাই হোক। বাট আই এম টেলিং ইউ, এক্সটেন্ডেড ইউনিট, হ্যাঁ, বাট আই এম টেলিং ইউ আই লাভ হিম লাইক, মানে আই ডোন্ট নো হাউ মাচ আই লাভ হিম। আমি ভীষণ ভালোবাসি ওকে। তোমার বাবার সামনে, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সামনে ওর চেহারাটা কিরম থাকে? ভিজে বেড়াল। ও খুব পায়েস খেতে ভালোবাসে। আর আমার মা সরস্বতী পুজো হলেই ওখানে গিয়ে তাড়াতাড়ি করে শিবুর জন্য আলাদা করে পায়েস রাখতে হবে, আর ও ওখানে যাবে, গিয়ে ঘন্টা বাজাবে, পাগলের মতো ঘন্টা বাজাবে। ও কিন্তু ভালো পুজোও করে। খুবই ভালো পুজো করে। একটা মজার ঘটনা তোমাকে বলি। একবার নান্দিকারে এরকম, ওই যে বাবার সঙ্গে জিজ্ঞেস করলে না, যখন একবার নান্দিকারে একটা বড় জাইলো গাড়ি ওর ছিল, আমি এখনো আছে কিনা জানি না, বড় একটা জাইলো গাড়ি ওখানে পার্ক করেছে, করে নেমেছে নান্দিকারে ঢুকে ওখানে পুজো করবে, আর মানে ঘন্টা বাজাবে, এ করবে, জুতোটা খুলে রেখেছে। তারপরে বাবা বোধহয় কোনো সময় পিছন থেকে এসে জিজ্ঞেস হচ্ছে, শিবু কেমন আছো? And I don't know, in 1 second he vanished. আমি দেখলাম জুতোটা শুধু পড়ে আছে। তারপরে আমরা জুতো, মনে আছে তো, তোর এত বড় বড় জুতো নিয়ে তারপরে আমরা দৌড়েছিলাম, মানে বাবাকে দেখে ওখানে একটু এনাক্ট করে দেখাবে 1 মিনিট, যে বাবা আর ওর ডায়লগ 2 মিনিটের।
কিরম হয় ও, একটু শিবু বলো তো। সব তোমার কন্ট্রোলে আছে তো? হ্যাঁ, হ্যাঁ ভালো শিবু- আছে তো? শিবু কি বলো? হ্যাঁ স্যার। মানে অন্যদের সামনে এরকম, কিন্তু বাবাকে দেখলে একটু না, এখানে ইনফ্যাক্ট আমরা চারজনের কথা বলছিলাম, আরেকজনের নাম খুব শ্রদ্ধার সঙ্গে করা উচিত, তিনি অবশ্যই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। অনেকেই জানেন না যে বেলা শুরুর শুটিংয়ের মধ্যে যেদিন ওর কল ছিল, তার আগের দিন উনি পড়ে গিয়ে চোট পান, মাথা ফেটে যায় সেদিন এবং সকালেই? সেদিন সকালে ওকে, এবার সেলাই হয় বোধহয়, সেই স্টিচ করে তারপর অবস্থায় শুটিং এ এসেছিলেন। বেলা শুরুতে ওর যে দৃশ্যায়ন, মানে উনি যে জায়গাগুলোতে অভিনয় করেছেন, সেটা থেকে বোঝারই উপায় নেই যে ওর কোনো শারীরিক অস্বস্তি আছে। একটু বলবে যে কি হয়েছিল? না, আমি তো ভেবেছিলাম শুটিং করতে পারবেন না, একদমই পারবেন না। এবার উনি আমাকে ফোনে বললেন, আমার মাথাটা ফেটে গেছে, স্টিচ হয়েছে, তুমি চিন্তা করো না, আমি করব ঠিক, আমার একটু হয়তো অসুবিধে হবে। এবার উনি যখন অভিনয় করছেন তার আগে অবধি কিন্তু উনি একটা ফ্ল্যাট চেয়ারে বসে আছেন। এবার আমি কিন্তু বুঝতে পারছি যে স্টিচ হয়েছে তো মাথার ভেতরে টন 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 করছে। এবার তুমি কিন্তু সেন্স থাকবে না কিছুক্ষণের জন্য, সেই অবস্থায় বসে রয়েছেন। যখন শর্ট দেওয়ার তখন গিয়ে শর্ট দিয়েছেন। সারা দিন একটা পুরো দিনের কাজ ছিল, পুরো দিনের কাজ কমপ্লিট করেছেন। আনবিলিভেবল। এবং এটা কিন্তু নয় যে বসে, মানে বিভিন্ন জায়গায় জায়গায় যাওয়া ছিল, কখনো নদীর ঘাট, কখনো ছিল পুকুরের পাড়ে, কখন ছিল একটা পুরনো বাড়ি দেখানো, প্রত্যেকটা জায়গায় সিঁড়ি দিয়ে ওঠা, সবটাই। পৌলমী, একটা ছবিতে, সিনেমাটা তো তুমি দেখেছো, যে একটা ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাথীলেখা সেনগুপ্ত, অবিশ্বাস্য ফ্রেম না? অবিশ্বাস্য বলাটা আন্ডারস্টেটমেন্ট। আমি তো জানতাম না রুদ্র কাকু ছিল ফিল্মটাতে, আর আমি দেখে একদম প্রায় লাফিয়ে উঠেছি দেখে। এবং একটা জিনিস আমার মনে হচ্ছিল দেখতে দেখতে, যে এটাই বোধহয় লাস্ট, এই যে তিনজন যে আছেন, এই তিনজনের অভিনয়, এই তিনজনের প্রেজেন্স, এই সবাই আজকাল দেখি খুব একটু বেশি বেশি করে, একটু জাহির করার একটা চেষ্টা। কিন্তু এখানে আমি দেখলাম তিনজনে কি ভীষণ ইন্ট্রোস্পেক্টিভ, কি ভীষণ ভেতর থেকে অভিনয়টা করছে, এবং কি সূক্ষ্ম, এবং তিনজনের একটা অদ্ভুত কেমিস্ট্রি, একটা প্যালপেবল কেমিস্ট্রি। মানে আমার অসম্ভব ভালো লেগেছিল। আর ওটা একটা কাস্টিং কু, মানে একদম কাস্টিং কু। রুদ্র কাকুকে ওটাতে কাস্ট করা ওয়াজ মাইন্ড। এটা কার ডিসিশন ছিল? মানে দিদির? অসাধারণ সিদ্ধান্ত, বিকজ আমরাও জানতাম না, সিনটা দেখে একদম অবাক হয়ে গেছি। কিন্তু পৌলমী, আমি জিজ্ঞেস করছি যে, মনে করো আমরা এখানে চারজন নেই, তুমি একা ক্যামেরার সামনে, তোমায় বলা হয়েছে বেলা শুরু ছবিটা জি 24 ঘন্টার জন্য রিভিউ করতে, কি বলবে ক্যামেরার সামনে? একটু বলো তো, রিভিউ করতে। প্রথমেই বলবো যে এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ছবি, বাংলা সিনেমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ ছবি। অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে দুজন প্রবাদ প্রতিম মানুষ অভিনয় করেছেন, সাথীলেখা সেনগুপ্ত এবং আমার বাবা, তা বাদে এই ছবিটা অসম্ভব গুরুত্বপূর্ণ। তার কারণ এই ছবিটার যে সাবজেক্ট ম্যাটার, যেটা নিয়ে ডিল করছে, অ্যালজাইমার্স, আমি আগে খুব একটা এরকম বাংলা ছবি দেখিনি যে অ্যালজাইমার্সকে এইভাবে ডাইরেক্টলি অ্যাড্রেস করছে। হয়তো হয়েছে, হয়তো আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে এই ছবিটার ইউনিকনেস এখানে। এবং সব থেকে বড় কথা, যে সেন্সিটিভলি, এত সংবেদনশীল, এত রেসপেক্টফুলি এই অসুখটাকে দেখানো হয়েছে, তার জন্য অবশ্যই আমি ডিরেক্টরদের তো আমি বাহবা দেবই, তার সঙ্গে আমি বলবো যারা এই চরিত্রে অভিনয় করছে, সাথী কাকিমার অভিনয়টা দেখে এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে ওটা ভাবলেই। আর যখন বলছে না, তুমি আমার বরকে দেখেছো, আমার বরকে তুমি খুঁজে দেবে, একদম শেষে, একদম ওই নববধূ সাজে, তখন যেভাবে বাবা বলছে হ্যাঁ আমি খুঁজে দেব, মানে ওই জায়গাটা আইকনিক। আমি আমার বন্ধু দেখেছিল, আমার দাদাও দেখেছিল, আমরা তিনজনে কেঁদে ফেলেছিলাম ওই জায়গাটা দেখে। আমার বরকে দেখেছো নাকি বেলা শুরু? আরেকটা হচ্ছে, যারা অভিনয় শিখতে চায় বা যারা অভিনয় করে, তাদের এই ছবিটা দেখা উচিত, যে অভিনয়ের মাস্টার ক্লাস কাকে বলে।
কি সূক্ষ্ম, একদম। কি ডিটেলড, কি অন্তর্মুখী অভিনয়। শিবপ্রসাদ 64 বছর একটা মানুষ, তার দক্ষতার শীর্ষে, অবিশ্বাস্য। কোথাও কি মনে হয়, আমরা যখন সৌমিত্রদাকে শেষের দিকে জিজ্ঞেস করতাম যে উত্তম কুমারের সঙ্গে আপনার একটা কাল্পনিক সংলাপ হতেই পারে যে 100, 200, 400, 800 মিটার তুমি জিতেছিলে, ম্যারাথনটা জিতলাম আমি। হ্যাঁ, একদম একদম। আর যে রেকর্ডটা উনি তৈরি করে গেলেন, এই রেকর্ড আর কেউ কোনোদিন ভাঙতেও পারবে না, এর ধারে কাছেও আসবে না। আর এটা বারবারই বলেছি, মানে অভিনয়ের জায়গার থেকে তো, মানে আমি তো খুব সমস্যার জায়গায় কিন্তু আমি এবং নন্দিয়াদি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তুমি যখন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাথীলেখা সেনগুপ্ত এদের সাথে কাজ করেছো না, এই বলতে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে। দ্য প্রবলেম ইজ, এরপর কি করবে তুমি? ইটস ভেরি ডিফিকাল্ট। তুমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাজ করার পরে দ্য প্রবলেম ইজ উইথ আমাদের পক্ষে কাজ, আমি বলছি না কাউকে মানে করে বলছি না, কিন্তু দ্য ভেরি ডিফিকাল্ট, আমি বলছি ভেরি ডিফিকাল্ট। এই সিনেমাটায় যেটা বলছিল সেই ব্যাপারটা রয়েছে, মাস্টার ক্লাস কমপ্লিটলি। এমন একটা জায়গা, তারপর বেলা শেষে বেলা শুরুতে যে জায়গায় হয়েছে না, তারপর কিরম না, মানে একটা আমাদের সিনেমা করার পক্ষে আমার মনে হয় দিদি এবং আমার পক্ষে একটা অদ্ভুত খুব কঠিন মুহূর্ত কিন্তু সামনের দিকে আসছে। এটা হচ্ছে একটা। আর ওই ম্যারাথন যেটা বলছো, এই ম্যারাথন জেতা সামনে, আমি একদম বলেই দিলাম, পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার কোনো হিরো সৌমিত্র চট্টোপাধ্যায়ের বক্স অফিস রেকর্ড জীবনে ছুঁতে পারবে না, ইন দেয়ার লাইফ টাইম ছুঁতে পারবে না। রিয়ালিটি চেক বলে, আমি রিয়ালিটি চেক, আমার থেকে বক্স অফিস রিপোর্ট কেউ জানে না, আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। ওয়েন ইট ইজ নাম্বারস, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম্বারসের ধারে কাছে কেউ আসতে পারবে না। আজকালকার দিনে ব্লকবাস্টার কথাটা না আমরা মুড়ি মুড়কির মতো বলি, ওয়েন ইটস ট্রু ব্লকবাস্টার ইটস অনলি সৌমিত্র চট্টোপাধ্যায়। এই যে এটা নিয়েই হয়তো ভবিষ্যতে ছবি হবে, হয়তো সিনেমার বিষয় হবে, যে একজন নায়ক একজন নায়িকা তাদের সিনেমাটা সুপারহিট হলো, তারা চলে গেলেন। এটা তো অবিশ্বাস্য, এটা তো ফিল্মের মতো। মানে এটা যদি ফিল্মের মতো না হয় স্ক্রিপ্ট, তাহলে স্ক্রিপ্ট কি? তুমি আর একটা জিনিস ভাবো, একজন নায়ক নায়িকা নেই এবং সেটা তার জন্য, তাদের ছবির জন্য এই অপেক্ষা। মানে কালকে আমি সিনেমা হলগুলোতে যাচ্ছি, লোকেরা, এটা হতে পারে কোনো দিন? মানুষ কি বলে? মানুষ বলে স্টেল হয়ে গেছে, মানুষ বলে চলবে না, মানে এতদিন হয়ে গেছে আবার কি দেখবে। মানুষ এও বলেছে ওটিটির জগৎ এসে গেছে, লোকে নতুন কনসেপ্ট এসছে, নতুন জিনিস এসে গেছে। এই জিনিস কাদের দিয়ে পোস্টার, কাদের দিয়ে হোর্ডিং, দুটো হাত আর দুটো মানুষের ছবি, আর কিচ্ছু নেই। দুজনেই পৃথিবী থেকে বিদায় নেই, আর তাদের নিয়ে এই আবেগ, তুমি ভাবতে পারছো? মানে এটা পৃথিবীর ইতিহাসে বোধহয়, আমি জানি না, পৃথিবীর ইতিহাসে বোধহয় প্রথম। সোহিনী একটা সময় অভিনয় করতে এসে প্রথম দিন বেলা শেষেতে যখন করতে এলেন, অভিজ্ঞতা ভালো হলো না, অনেক বছর বাদে আবার ফিরছেন। শি ওয়াজ দ্য ক্লাসিক্যাল আন্ডারডগ সেই সময়ে, অথচ উনি নান্দিকারের রাজরানী, পারছেন না। এই যে কামব্যাকটা, এটা তো রানী হিসেবেই চলে যাওয়া, বলতে গেলে রানী হিসেবেই বাংলা চলচ্চিত্রে থেকে যাওয়া, বিকজ লাস্ট মুভিটা হিট। কি মনে হয় এই মার জার্নিটার কথা ভাবলে? মায়ের জার্নি, মা খুব হ্যাপি ছিলেন নিজের জার্নিতে, এটা আমার মনে হয়। আসলে যেটা হয়, আমার মায়ের সাথে কিছু কিছু জায়গায় মেলে, কিছু কিছু জায়গায় মেলে না। যেমন আমার মনে হয়, আমি মাকে অনেকবার সেটা বলেও ছিলাম, মা মানিক জেঠুর ছবির পর কিছু অফার্স পেয়েছিলেন, কিন্তু তারপরে যাননি কাজ করতে। আর ওনার মনে হতো যে উনি, আমি আজকে সকালেই মিথিল দিকে বলছিলাম যে ইউনো শি ওয়াজ আ ওয়েল রেড অ্যাক্টর, যে স্তানিস্লাভস্কি পড়েছে, এবং উনি সবসময় পড়াশুনো কি করা যায় এটার মধ্যে ছিলেন। ওনার কাছে যখন শুটিং হতো, সৌমিত্রদার সঙ্গে আড্ডা মারতেন, কিন্তু উনি একটা ঘরে বসে থাকতেন আলাদা করে। আমি বললাম তো মেথড যেটাও বলছি, একদম একদম। মা কিন্তু একদম, মানে মায়ের কাছে অভিনয় করাটা নাম করা বা পয়সা করা বা নিজেকে প্রজেক্ট করার জন্য ছিল না। ইট ওয়াজ হার, সামথিং হ্যাপেন্ড ইনসাইড হার। বুঝলি তো, মা সবসময় মনে করতেন যে বাবা আমাকে সবাই বাইরে সবাই ছেড়ে দাও, আমি আমার মতো করে নিজের বসে। তো আমার সেটা কখনো কখনো পরবর্তীকালে মনে হতো ভুল। আমি মাকে বলতাম যে কেন তুমি করো, অনেকগুলো ছবি হয় এরকম। তো আমি যখন ইচ্ছে করি, ইচ্ছে দেখে মায়ের মনে হয়েছিল যে এটা ভালো, এটা তাহলে
আমাকে তখন জিজ্ঞেস করেছিল যে হ্যাঁ রে আমি কি করবো, না তোমার তো করা উচিত, ওয়াই ইউনো নান্দিকারে। আর কি হয় জানো তো, মানে আমি যেহেতু নান্দিকারে করি আমি সেটা বুঝতে পারি, অভিনয় করার তো পুরো স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় একজন অভিনেতার, কিন্তু প্রত্যেকদিন একটা স্ক্রিপ্ট পড়ে একটা অভিনয় দর্শক হাততালি দিচ্ছে, তোমার ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশন হয়, মনে হয় বাহ আরাম হয়। কিন্তু তারপরেও আরেকটু থাকে যে আরও একটু বড় মাধ্যমে কাজ করি একটু, মার ওটা একদমই ছিল না, একদমই ছিল না। আমার মায়ের থেকে বেশি আছে, তাও আমার অতটা নেই, কিন্তু মায়ের একদমই ছিল না যে একটু বড় মাধ্যমে কাজ করলে আরও কেউ কেউ তোমাকে দেখতে পায়। এই যে আজকে যে ধরো সবাই দেখছে, অল ইন্ডিয়া রিলিজ হবে, সবাই দেখছে, এই যে সারা অমিতাভ বচ্চন মাকে চিঠি লিখেছেন, এটা তো এই মাধ্যমের জন্যই হয়েছে, শিবু দিদির জন্যই হয়েছে। তো সেটা আর কি, মানে আই অলওয়েজ ফেল্ট যে, কিন্তু মা ওটা, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ রং, বাট শি ওয়াজ হ্যাপি। বাট আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ইচ্ছে দেখার পর মার আস্তে আস্তে দিদি শিবুর সঙ্গে আবার নতুন করে, স্পেশালি দিদির সঙ্গে একটা আলাপ হয়, এই হয়, তখন আমার ইচ্ছে হয় যে আমি আই ক্যান অলসো ট্রাই। করতে করতে ওই বেলা শেষে কোলাহল দেখতে গিয়ে দে ওয়ান্টেড বেলা শেষে, অ্যান্ড দেন শি ফেল্ট দ্যাট যাক, মানে এতদিন আমি করলাম, আমাকে কেউ। আরেকটা কি হয় গৌতম দা, আমি তোমাকে বলি, নান্দিকারে যে কারণে বহু বছর রিভিউ আমি বন্ধ করে দিয়েছি করতে, কারণ অনেক সময় ধরো একজন কেউ বানালেন, একজন ক্রিটিক এসে একটা রিভিউ লিখলেন, তিনি নিশ্চয়ই খুব পণ্ডিত, কিন্তু মায়ের সম্পর্কে প্রথম ঘরে বাইরে করার পর একজন নামকরা ক্রিটিক লিখেছিলেন যে একটা খারাপ কথা লিখেছিলেন, অ্যান্ড শি ক্যারিড ইট উইথ হার। মানে এক একটা মানুষের তো হয় যেটা গেঁথে যায় ভিতরে, তারপরে তুমি তাকে আর বার করতে পারবে না ওটা থেকে। মার ওটা গেঁথে গেছিল খারাপ একটা কথা, এবং কথাটা খুবই মানে মানে ভালো কথা, মানে এমনি লিখে দিয়েছিল শি ওয়াজ উডেন, শি ওয়াজ উডেন, বাট মানে ওইটা মা ওইটার ভিতরে না ওটা থেকে গেছিল, এবং ওটা কেন হয়েছিল ওটা অনেকগুলো কারণে হয়েছিল। ওটা আমি জানি মিডিয়ার কেউ একজন কেউ ফেভারিট ছিল, ওটা হ্যাঁ একদম 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 ওইটা, এবং ওইটা মাকে তাড়া করে নিয়ে যায় অনেক সময়। তো ওইটা আর কি, তারপরে নান্দিকারে তো সত্যি মা রাজরানী ছিল, প্রত্যেকটা নাটক সুপার হিট, চোখ গেল তো মনে আছে, চোখ গেল দেখেছি, মানে সুপার হিট মা আর কি। ইচ্ছের পরে সে একটা জায়গা হলো না যে তুই ওকে নিয়েই করবি, তো তুই আমাকে নিবি না, তো সেটা জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ বল, তুই বল। ওইটা একটা অদ্ভুত জায়গা হয়েছিল। ইচ্ছে যখন হলো তখন কি হতো যে আমার সঙ্গে দেখা হলেই তোমার সাথে আমি কথা বললাম, তুমি খালি সৈনিকেই ভালোবাসো, তুমি ওকে নিয়েই ছবি করো, আমাকে তুমি আর নেবে না। তারপর আবার অলিক সুখ হয়েছে, সেখানেও ও রয়েছে। আমি জানি নন্দিতা আমায় খুব ভালোবাসে, তুমি আমায় ভালোবাসো। দিদি বাচ্চার মতো ছিল। নন্দিতা দিকে একটু জিজ্ঞেস করি যে এই যে দুজন এত অসুস্থ মানুষ সেটে, একজন সাথীলেখা সেনগুপ্ত ইনসুলিন নিচ্ছেন রেগুলারলি, সোহিনী ফোন করে খবর নিচ্ছে মার ইনসুলিন দেওয়া হচ্ছে কিনা, আমি গেছিলাম ওখানে। আচ্ছা, একজন লোক বোধহয় আলাদা করে রাখা ছিল যে ইনসুলিন দিত। সৌমিত্র চট্টোপাধ্যায় এত অসুস্থ, অথচ তারাই গল্পের মূল প্রোটাগনিস্ট। কতটা ডিফিকাল্ট হয় ডিরেক্টরদের পক্ষে এরকম ভাবে হ্যান্ডেল করা, দুজন আবার তারা দুজন আবার এত নামি, মানে হাউ ডু ইউ হ্যান্ডেল সাচ সিচুয়েশনস আর কি? দে ওয়ার সাচ প্রফেশনালস, এতটাই প্রফেশনাল যে কোনোদিনও ওদের কোনো অসুবিধে যে হচ্ছে কিংবা ওরা অসুস্থ সেটা কিন্তু কখনো সেটের মধ্যে ওরা আমাদের দেখায়নি। দে ওয়ার টু প্রফেশনাল, দে ওয়ার ইনটু দেয়ার রোলস। আমরা সেই ব্যবস্থাটা রেখেছিলাম যাতে ওনাদের কোনো অসুবিধে না হয়, আলাদা আলাদা লোক রেখেছিলাম অল টাইম, মানে 24/7 যাতে অ্যাটেন্ড করে সেরকম সব লোকজন ছিল তাদের পাশে, সেটা আমাদের কর্তব্য আমরা করেছি, বাট নট দেম। সৌমিত্রদার এত অসুস্থতা, তখন বারবার করে 3 ঘন্টার বেশি বোধহয় কাজ করতেন, 4 ঘন্টা। সো এরম একটা ক্যারেক্টার, এটা এরম নয় যেটা খুব ফান লাভিং নর্মাল, এটা এত ইন্টেন্স একটা ক্যারেক্টার উইচ রিকোয়ার্স প্রিপারেশন, শুধু নয় মনেরও বোধহয় একটা ক্ষরণ হয় এই ধরনের চরিত্র করলে। তো কি করে উনি সামলালেন? উনি ভীষণ, তো সেটা তুমি তো খুব ভালো করেই জানো, কাজ ছাড়া উনি থাকতে পারতেন না। আর উনি না বসে থাকতেন চাতক পাখির মতো, কখন একটা ভালো চরিত্র পাবো। তো আমার মনে আছে যখন
তুমি প্রথমে অ্যাপ্রোচ করেছিলে, ভাবে এতগুলো দিন বলে উনি একটু ঘাবড়ে গিয়েছিলেন যে আমি এতগুলো দিন সময় কি করে দেব, তা আমি করব না, হয়তো না করব না, এরকম একটা। কিন্তু তারপরে ওই চরিত্রটার প্রতি উনি প্রচণ্ড আকৃষ্ট হয়েছিলেন এবং অ্যালজাইমার্স এই সমস্ত নিয়ে উনি তো এমনিতেও খুব পড়াশুনো করতেন, সব বিষয়ে পড়াশুনো করতেন। এই চরিত্রটা বাপির কাছে খুব কি বলবো, খুব লোভনীয় চরিত্র ছিল। কখনো শুটিং থেকে ফিরে বলেছেন এই ক্যারেক্টারটা, ওভারঅল ছবিটা নিয়ে? না, উনি সেটা বলেননি, উনি মানে কোনো ডিটেল বা কোনো স্পেসিফিক কিছু বলেননি। উনি এটা বলেছিলেন, দুটো কথা বলেছিলেন। একবার উনি বলেছিলেন যে আমার সঙ্গে জানো তো সব বাঘা বাঘা অভিনেতারা অভিনয় করছে এই সিনেমায়, তো এইটা একটা বলেছেন। তো আমি তো তখন, মা বলেছিল স্বাতী করছে, তো বাপি বললো স্বাতী তো আছেনই, কিন্তু আরো অনেকেই আছেন যারা খুবই ভালো অভিনেতা অভিনেত্রী সব। আরেকটা কথা উনি বলেছিলেন, ওনার অনেক কিছু উপলব্ধি হয়েছে, অ্যালজাইমার্স সম্পর্কে উপলব্ধি হয়েছে, অভিনয় নিয়ে উপলব্ধি হয়েছে, মানুষ নিয়ে উপলব্ধি হয়েছে, এই অনেক অনেক কিছু উনি উপলব্ধি করেছিলেন। তার বেশি কিছু উনি বলেননি, কিন্তু আমি তখনই বুঝেছিলাম যে এটা ওর কাছে একটা পজিটিভ এক্সপিরিয়েন্সই কি হয়েছে। মনে হচ্ছে যে এরকম একটা শেষ ছবি, বাবার এইরকম রিয়াকশন, হোয়াট উড ইউ হ্যাভ সেড বেঁচে থাকলে? শোনো, আমি বৃহস্পতিবার ছবিটা দেখেছিলাম রিলিজ হওয়ার আগের দিন। যেদিন রিলিজ হলো সেদিন বিকেলে আমার স্কুলের 3 বন্ধু ফোন করে আমাকে বলল, অবাঙালি বন্ধুরা ফোন করে বলল, আমরা বেলা শুরু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসেছি। অবাঙালি বন্ধু 3 জন, ওরা গ্রুপ করে গিয়ে দেখে এসেছে, আর ওরা উচ্ছ্বসিত, ওরা আবেগ মানে ওরা কন্ট্রোল করতে পারছে না। একজন বললো আমি খুব কেঁদেছি রে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। আসলে এই যে আমি ঠিক তুমি কেঁদেছিলে সিনেমাটা দেখতে দেখতে? হ্যাঁ, আমি তো এখানেই দেখেছি, আমি তো কেঁদেই ফেলেছি, বারবার কেঁদে ফেলেছি। আর একটা সিনেমাটার জন্য, বাবার জন্য কি মানে মোটামুটি? না, সিনেমাটার জন্য। বাপি আমার সঙ্গে সব সময় আছে, এটা আমার সঙ্গে সোহিনীর প্রায় কথা হয় যে আমাদের বাবা মারা আমাদের সঙ্গে আছে, আমি ফিল করি আমার কথায়, আমার ডিসিশনে, আমার কাজে উনি আমার সঙ্গে আছেন। আমি কেঁদেছি সিনেমাটা দেখে, যে মুহূর্তগুলো তৈরি হয়েছিল এত সফট, এত মর্মস্পর্শী, এত সেন্সিটিভ। আমি এই যে ক্লাসিক হয় কেন, আমরা শেক্সপিয়ার নিয়ে কেন এখনো অভিনয় করি, শেক্সপিয়ারের নাটক, বিকজ ক্লাসিক্স। এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে একটা ক্লাসিক বলে গণ্য হবে, থেকে যাবে। নন্দিয়াদি, শিবু যেটা বলছিল যে অ্যাকচুয়ালি তাই, যে একটা ওয়ান্স ইউ রিচ এ সামিট, তারপরে একটা এই বইটা, এই সিনেমাটা বক্স অফিস হলো কি বক্স অফিস হলো না সেটা তো প্রথমে বিচার্য তো থাকে, কিন্তু তার বাইরেও এই যে একটা টেক্সট বুক অফ অ্যাক্টিং একবার যখন হয়ে যায়, তখন যারা মেকার তারা, তখন আপনি কি অলরেডি ভাবছেন যে কি করে পরের চ্যালেঞ্জটা উতরবেন? আমি একটা কথা বলতে পারি, আমার ছেলেকে এই ছবিটা দেখিয়েছিলাম, আমার ছেলে ছবিটা দেখে বলছে মা প্লিজ রিটায়ার, আই ডোন্ট থিঙ্ক ইউ শুড ডু এনি মোর ফিল্ম আফটার দিস। মানে কী করবে এরপর, ইউ গিভেন ইউ আলটিমেট, এবার রিটায়ার করো মা। I think I should contemplate that. কি বলো? দিদি, You should never do that. একদম না। এই সব কথাবার্তা। এ কি? আপনি যার সঙ্গে, যে আপনার পার্টনার, তার অতীতটা আপনি ভালো করে জানেন কি? জানবো না। আমি একটা কথা বলবো গৌতম দা, সরি আমি ইন্টারাপ্ট করলাম মিথিলদির কথা টেনে। এই ছবিতে একটা জায়গা আছে, এই কথাটা আমি সেদিনকেও বলেছি, একটা নৌকোর মধ্যে যাচ্ছে মা, সৌমিত্র কাকা সবাই, একটা বাচ্চা ছেলে গান গাইছে, হঠাৎ করে বলে ওঠে যে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। হ্যাঁ, এই মার কাছে যাব, আমি মার কাছে যাব। এই ছবিটা কবে শুটিং হয়েছে বল? 2.5 বছর আগে, মানে 2018। হ্যাঁ, আমার মা যখন চলে গেলেন, দিস ওয়ার দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস শি সেড। মানে তখন মা একদম লাস্টে হিন্দিতে বলেছিল, মা তো হিন্দি ভাষী ছিল, মা শেষের দিকে হিন্দি কথা বলতো। তা আমাকে চিনতে পারতো, সবাইকে চিনতে পারতো না, আমাকে ডেকে বলতো যে বিটিয়া हमको हमारे माँ के पास ले चलो।
আমি সেদিনকে দিদিকে বললাম তুই কি করে, হাউ ডিড ইউ নো দ্যাট ইউ নো দিস এরকম হয়? তো বুঝতে পেরেছো তো, মানে যে এইরকম আগে থেকে বলতে পারে, এইটা খুব একটা রেয়ার জিনিস। যখন সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যান এটা খুব একটা অদ্ভুত জিনিস। জুন মাসে তোমার মা মারা যান, 16 জুন। তার 7 মাস আগে উনি চলে যান। হ্যাঁ। কি রিয়াকশন ছিল সৌমিত্র মারা যান? মা ওয়াজ ডেভাস্টেটেড। মা লাভড হিম, শি ওয়াজ ডেভাস্টেটেড। হি ওয়াজ লাইক চলে গেল, মানে কি হলো, কেন গেল, মানে রেগেও গেল, কেঁদেও ফেললো। বলে এবার কি করে হবে, এবার যদি ছবিটা রিলিজ হয় কি হবে, আমি কি একা একা যাবো? মানে খুব অদ্ভুত একটা রিয়াকশন হলো আর কি মায়ের। আমি একটা কথা একটু ইন্টারাপ্ট করছি, আমি সোহিনীর কথা সূত্র ধরেই বলছি। এটা অদ্ভুতভাবে আমি জানি না কি মানে কি করে এটা তোমরা করেছো, ওই যে দৃশ্যটা আছে না যেখানে চুল আঁচড়ে দিচ্ছে, হ্যাঁ, চলে আসছে। আমার মানে এটা নিজের মানে আমার ছেলেকে, আমরা তো ওর অ্যাক্সিডেন্টের পর আমাদের ওই বাড়িতে গিয়ে থাকছিলাম গল্ফ গ্রিনে, উনি না ওই যত্নটা আমি দেখেছিলাম চোখে মুখে, আমি যেটা স্ক্রিনে দেখলাম যে আমার ছেলের একটু চুল আঁচড়ে দেওয়া, আমার ছেলেকে একটু চামচ করে খাইয়ে দেওয়া, মুখটা মুছিয়ে দেওয়া, আমার না গায়ে কাঁটা দিচ্ছিল যে আমি ওটা স্বাতী কাকিমা বিশ্বনাথ সরকার তার স্ত্রীকে করছেন, তো ওটা আমার খালি মনে ছিল ওটা যেন বাপি যেন ওটা আমাদের করে, ওরকমই তো ওইভাবেই তো বাপি আমাদের মানে গল্ফগ্রিনের বাড়ি থেকে যেন দৃশ্যটা পর্দায় উঠে হ্যাঁ, এসেছে। আমার একদম গায়ে কাঁটা দিচ্ছিল তখন। মধুমাসের ছদ্মবেশ, তোমার হাত দুহাত জুড়ে ফুল ছোড়ার বদভ্যেস, খেলা কি শেষ নাকি বেলা শুরু? এই যখন ওরা চলে গেলেন, ইনসিডেন্টলি এটাই বোধহয় প্রথম বেলা শুরু নিয়ে প্রথম অনুষ্ঠান যেখানে পৌলমী এবং সোহিনী দুজন তোমাদের সঙ্গে আছেন, সম্ভবত প্রথম, তাই তো? তো এই যখন চলে গেলেন ওরা, তখন পরিচালক হিসেবে একে কোভিডের জন্য ছবি রিলিজ করা যাচ্ছে না, ছবি আটকে গেছে, মহিরুও দুজন হঠাৎ করে চলে গেলেন, কি রিয়াকশন হয়েছিল? দিদি বলো। সাংঘাতিক, ভাবতে পারিনি মানে ওরা থাকবে না আমাদের সাথে। আর সে সময়টা একটা আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, কারণ ছবিটা কি আমরা আলটিমেটলি রিলিজ করতে পারবো, এমন সময় দিয়ে আমরা যাচ্ছিলাম। তখন দ্য ফিউচার ওয়াজ ভেরি আনসার্টেন। আর ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রচুর এন্টাইসিং অফার্স আসছিল যে প্লিজ রিলিজ দিস ফিল্ম ওটিটিতে, মানে দে উড হ্যাভ গন টু লেন্স টু মানে জাস্ট রিলিজ দিস অন দ্য ওটিটি। কিন্তু I held on. I said, না শিবু, এটা আমি করবো না, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং, কিন্তু আমি এই ছবিটা বড় পর্দায় আমি দেখতে চাই। এবং আমি সাথীদিকে কথা দিয়েছিলাম, সাথীদিকে বলেছিলাম, সাথীদি তোমার এই ছবিটা আমি বড় পর্দায় রিলিজ করবই। একজনও যদি দর্শক যদি আসে এই ছবিটা দেখতে, সে এসে দেখবে, সেটাই আমরা সার্থক হবে এই ছবিটা বানানো। তুমি বিশ্বাস করো আমাকে, I will do it. And I told Shibu, no OTT, I don't care. Even if you have to wait for 5 years, 10 years, this is a universal subject, and it মানে কখনো পুরনো হবে না এই ছবিটা। I can release it anytime, and I waited. আচ্ছা, আপনাদের মধ্যে ক্রিয়েটিভ, when it comes to creative decision making বা commercial decision making, who is the boss? You are always the boss, or he also comes in? I think we both take decisions jointly. ঠিক উত্তর না, এটা খুব ডিপ্লোম্যাটিক উত্তর। হোয়াট ইজ দ্য রাইট আনসার? না না, শি ইজ দ্য বস। না, শিবুর অতীতটা হচ্ছে যে ও টাকা নিয়ে মানে খেপ খেলা বলে না, শ্যাম পার্কে খেপ খেলতো, ওপেনিং ব্যাটসম্যান ছিল, প্রচন্ড মারতো, ভালো ভালো ঘুড়িও ওড়াতো, কিন্তু রামধনু ছাড়া কোনো বইতে আমি ঘুড়ি দেখিনি। যাই হোক, সো ওই মারকুটে ব্যাপারটা কিন্তু ওর মধ্যে আছে। আপনি ওকে হ্যান্ডেল করেন কি করে? সৈনী বলছে ঠিক বলছি। আমিও খুব মারকুটে, দিদি আমাকেও হ্যান্ডেল করে, আমরা দেখা হলেই লেগে যাই। পৌলমী সবচেয়ে সোবার যা বয়ে আছে, একদম নরম পেলব। আমি তো ওদের মানে গার্ডিয়ান, মানে টিচার, ওদের মধ্যে সবাইকে মানে স্ট্রিক্টলি ওদের হ্যান্ডেল করি। দিদি, এটা কি সত্যি যে আপনি, ওর সেরকম কোনো সুপারস্টিশন নেই, কিন্তু আপনি ছবি রিলিজের আগে পন্ডিচেরিতে পুজো দিতে যান? এটা কি পুজো দিতে যাই না, মেডিটেশন সেন্টার। আচ্ছা, ওকে। আমি সত্যি মানে এমন কাজের মধ্যে থাকি যে মেডিটেশনটা তো আমাদের জীবনে আর আসতেই পারে না বোধহয়। তো আই ফিল নাইস,
আমি যদি পন্ডিচেরি মাতৃমন্দিরে গিয়ে ওখানে অ্যাবাউট হাফ অ্যান আওয়ার যদি মেডিটেট করি, আমার ভীষণ ভালো লাগে। সো আই জাস্ট গো অ্যান্ড মানে ওখানে একটা অফারিংয়ের মতন মন থেকে জাস্ট যে আমি যাচ্ছি, আই অফার মাই ফিল্ম টু ইউ অ্যান্ড দ্য রেস্ট ইজ আপ টু ইউ। একটা বাংলায় একটা কথা আছে, হর্ষ বিষাদ একটা শব্দ বারবার ইউজ করা হয়। সো এটা কি এই ধরনের একটা কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি দুটো অনুভূতি আসছে, যে একটা হর্ষ সিনেমাটার এত সাকসেস, একটা বিষাদ যে মেন প্রোটাগনিস্ট দুজনই নেই? না, আমার কাছে বিষাদ নেই, আমার কাছে বিষাদ নেই। তার কারণ সামটাইমস শিল্পীর, এটা আমি বিশ্বাস করি, আজকে ওরা বেঁচে থাকলে আমি একই জিনিস করতাম, যেভাবে টাপাডনি যেরকমভাবে সেলিব্রেট হচ্ছে এইভাবেই হতো, এবং সৌমিত্রদাও তাই বিশ্বাস করতেন, একদমই তাই বিশ্বাস করতেন, একদম। সাথীদিও তাই। মানে আমি একটা তোমার এক্সাম্পল বলছি, তখন রণদীপের অ্যাক্সিডেন্টটা হয়েছে, পোস্ত সিনেমা আমাদের তখন শুটিং হয়ে গেছে, হ্যাঁ প্রমোশন চলছিল তখন, প্রমোশন হয়ে গেছে, প্রমোশন হবে। আই থট উনি দেবেন না টাইম, ওনার ডায়েরিতে সব ডেট লেখা ছিল প্রমোশনের, অ্যান্ড আমি বিশ্বাস করেছিলাম যে ওনাকে আমি বলতেও পারবো না এটার জন্য। যেদিন প্রমোশনের ডেট তার ঠিক 5 দিন আগে উনি আমায় ফোন করে বললেন যে তোমার তো ওই দিন থেকে একটা প্রমোশনের ডেটগুলো রয়েছে, তো ওটা কখন শুরু করছো, আমাকে একটু টাইমটা বলবে, আর কোথায় করছো একটু কাছাকাছি রাখবে। বিলিভ মি, আই ওয়াজ শকড। মানে এটা হতে পারে? ওনাকে তো যাই কথা বলতে হবে নাতি কেন্দ্রিক কথা, উনি বিশ্বাস করতেন সেলিব্রেট করা, উনি বিশ্বাস করতেন না ওই বিষাদের ব্যাপারে। সৌমিত্রদা একদমই পছন্দ করতেন না, একদম পছন্দ করতেন না। যে মানুষটা জন্মদিন সেলিব্রেট করে 3টে নাটক করে এবং কাজের মধ্য দিয়ে, কোনোদিন 18ই জানুয়ারি কোনোদিন আমি সৌমিত্রদার একটা সেকেন্ড, একটা ঘন্টা কোনোদিন সময় পাওয়া যায়নি না, সব সময় কাজের মধ্যে থাকতে চেয়েছিলেন। এবং উনি একটা কথা বারবার বলতেন যে লাইফ গোজ অন, লাইফ গোজ অন, আর ইউ হ্যাভ টু এমব্রেস দ্যাট লাইফ। জীবন থেকে মুখ ফিরিয়ে নিতে তুমি পারবে না। এবং সেটা আমাকে আমার কাজের ক্ষেত্রে, আমার জীবনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে উনি হি হ্যাজ ইনসিস্টেড। আমরা কালকে প্রত্যেকটা সিনেমা হলে গেছি, সাথীদিতে জন্মদিন ছিল, প্রত্যেকটা সিনেমা হলের দর্শকরা চিৎকার করে হ্যাপি বার্থডে সাথীদি বলছে, শুভ জন্মদিন সাথীলেখা সেনগুপ্ত। শুনেই গায়ে গায়ে হচ্ছে, সমস্ত দর্শকরা চিৎকার করছে। আমাকে মা বলেছিল যে আমি যখন চলে যাব, আমার ইয়ার্কি মেরে বলতো পটল তুলবো, এরকম ইয়ার্কি মেরে নিজেকেই নিয়ে মজা করতো। আমি কিন্তু ম্যাক্সিমাম 1-1.5 বছর বাঁচবো, তো আমি তো চলে যাবো, এই পটল তো তুলবোই, তো ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস, বিকজ আই হ্যাভ নো রিগ্রেটস। আই হ্যাভ সেলিব্রেটেড মাই লাইফ। আর আমি চলে গেলে আমার জন্য কিন্তু কেকটা কাটবি, বিকজ আই লাভ ব্ল্যাক ফরেস্ট কেক, আর কেক কাটবি। বাবাও কিনেছিল বাড়িতে, আমরাও একটা এত বড় কেক নিয়ে গিয়ে, আমাদের শো ছিল কাল। মায়ের কাছে কখনোই না শরীরটা তো বাধা হয়নি, মানে এই অবস্থাতেও শুটিং করেছে, থিয়েটার করে গেছে। মা যেদিনকে হসপিটালাইজ হয় তার 10 দিন আগে নান্দিকারে 4 তলায় উঠে স্টানিস্লাভস্কি নিয়ে ক্লাস করেছে, নেচে নেচে সবাইকে শিখিয়েছে, দেখিয়েছে। একই রকম ভাবে কালকে কেক কাটা হলো, ব্ল্যাক ফরেস্ট কেক, এবং সবাইকে খাওয়ানো হলো। অ্যান্ড আই থিঙ্ক শি ইজ এনজয়িং, মানে একটা ভাবছে যা বলেছিলাম সব করছে সেগুলো। দিদি, সাধারণত যখন কোনো অভিনেতা কোনো বড় পরিচালকদের কাছে আসে, যখন শুটিং শেষ করে বা ছবি রিলিজ হয়ে যায়, তখন তারা বলে যে আমি অমুকটা শিখেছি, এইটা দেখলাম এই হাউসের। এটা কি একটা বিরল সিচুয়েশন যেখানে দুজন পরিচালক বরঞ্চ ভাবছে যে এই দুজনের কাছ থেকে আমরা কি নিলাম? এক্স্যাক্টলি, একদম ঠিক।
মানে আমাদের তো মানে ইট ওয়াজ এ লেসন ফর আস, মানে ওনাদের হোয়াট দুজনকে ডিড ইউ লার্ন এই দুটো ছবি করে দুজনের সঙ্গে? I learned how to direct senior actors and how to direct others, how acting মানে অ্যাক্টিংটা যে কত নুয়েন্সড হতে পারে সেটা ওনাদের দুজনকে দেখে আমরা শিখলাম। মানে হাউ ইন্টারনালাইজড অ্যাক্টিং ছিল সৌমিত্রদার এবং সাথী দুজনের। দ্যাট ওয়াজ সামথিং উই লার্নড অ্যাজ ডিরেক্টর্স। দে গেভ ইট টু আস, উই গেভ দেম দ্য সিন বাট দে পারফর্মড, আর সেটা আমরা শিখেছি। শিবপ্রসাদ, দিদির এই কথাটা আমি বলছি যে যখন বেলা শেষে নিয়ে হিন্দিতে সবাই কাজ করবার কথা বলছে, তখন মহেশ ভাট এই আমাদের সাথে কথা বলছিলেন, তখন আমাকে বলেছিলেন, ভাট সাহেব আমাকে বলেছিলেন যে শিবপ্রসাদ, বেলা শেষে সিনেমাটা হিন্দিতে করা খুব মুশকিল। আমি ছিলাম কেন? বলছিলেন সৌমিত্রর রিপ্লেসমেন্ট তুমি পাবে না, এবং মানে সাথীদির কথা বলছেন, বললে রিপ্লেসমেন্ট পাওয়া খুব মুশকিল। বলছিল প্রবলেমটা একটাই, সেটা হচ্ছে যে এই যে ইন্টারনাল যে অভিনয়টা, এটা ভারতবর্ষে উনি ছাড়া কেউ করতে পারেন না। সবার বাইরের বহিঃপ্রকাশের অভিনয় সবাই খুব করে, কিন্তু অন্তর্মুখী অভিনয়ও বক্স অফিস জেতা যায়। খুব ইম্পর্টেন্ট কথা, অন্তর্মুখী অভিনয়ও বক্স অফিস জেতা যায়, এটা কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় এটা প্রমাণ করে দিয়েছে। ওই যে কথাটা বলছে শেষে এসে যখন দাঁড়াচ্ছে, আমার আজও মনে হয় যে সিংহর মতো দাঁড়িয়ে আছে একটা মানুষ। ওটা কোথায় শুটিংটা, ওই লাস্ট সিনটা কোথায় শুট হয়েছিল? শান্তিনিকেতনে। আর পেছনে তখন দরবারি কানাড়া বাজছে, হ্যাঁ, আর সাংঘাতিক। আর আমায় যদি বলো যে আমি কি পেয়েছি, অনেক কিছু। 1 নম্বর ডিসিপ্লিন, 1 নম্বর তোমার শ্রদ্ধা, যেটা দুজনের সাংঘাতিক ছিল, পরস্পরের প্রতি, ইউনিটের সবার প্রতি, অ্যান্ড আনবিলিভেবল ডিসিপ্লিন। আমি এরম ডিসিপ্লিন দুজনের ক্ষেত্রেই আমি দেখিনি। দুজনেই, যদি তোমায় 9টায় কল টাইম হয়, দুজনেই 9টায় 9:45 ভেতরে ঢুকে যায়, এবং দুজনে আজ অবধি মানে যে জিনিসগুলো আমি বলছি, ও যেটা বলছিল পৌলমী, যে এই যে আমাদের এই যে মাস্টার ক্লাস, আমি বলছি যে শুটিংয়ের জায়গার থেকেও আমাদের ক্যামেরার পেছনেও মাস্টার ক্লাস। মানে ধরা যাক আমি তোমাকে একটা টেক্সট দিলাম, ওখানে কোনো শব্দ স্ক্রিপ্টের বাইরে একটা লোক কোনো কথা বলেনি, একটা উও নেই। আমি বলছি উও নেই। আমরা নান্দিকারে এই কথাটা বলা হতো যে তুমি যখন এক্সট্রা, আমি তোমায় বলছি যে আমার বরকে খুঁজে এনে দেবে, যদি কথাটা বলে আমার বরকে খুঁজে এনে দেবে, হ্যাঁ, এই যে আটাও একজন অভিনেত্রী লাগিয়ে দেয়, তার মানে তুমি কনফিডেন্ট নও ওই শব্দটা বলতে গিয়ে, তুমি একটা অবলম্বন করছো। এটা বাপি সব সময় বলতো। সৌমিত্রদার অভিনয় তুমি দেখবে, এটা কিন্তু প্রত্যেক অভিনেতার শেখা উচিত। তার আগে নেই, উ নেই, এ নেই, ও নেই, ব্রিদিং নেই, কিছু নেই। ইটস আ ফ্ল্যাট সেন্টেন্স বলছে, উইথ কনভিকশন। মানে তুমি এখন কেউ বাই দিতে বললে অসুবিধা হয়, আমি তো দিতে পারি না ভাই। এটা ইটস অ্যান আর্ট, যে তোমার স্ক্রিপ্টটা যা আছে আমি বিশ্বাস করলাম ওটা। সংসার সামলেছে, তোদেরকে মানুষ করেছে, এই 50 বছরের বিবাহিত জীবনে কি দিতে পেরেছি। এই যে স্ট্যানিস্লাভস্কি বলছে, এটা প্রাক শর্ত, যে আমি স্ক্রিপ্টটাকে বিশ্বাস করছি, আমি বিশ্বাস করছি এই চরিত্র আমি, আর আমি বলছি তুমি আমার এই কথাটা বলেছো, ওটাই আমার শব্দ, আমি বলছি ওই যে বলছে মাস্টার ক্লাস, ইট ইজ এক্স্যাক্টলি তাই। ওদের কাছে বিশ্বাস করেছে ওই কথাগুলো এবং বলেছে, এবং ওইটা যদি বলতে হয় সৌমিত্রদা জেনে ডাকবে, নন্দিয়াদিকে বলবে, নন্দিতা বুঝলে এর আগে কি এটা আমি করতে পারি, তোমার কি মনে হয় বলো তো। 40 বার আলোচনা করে তারপর হয়তো একটা বলতে পারে, নাহলে করবেও না। সৌমিত্রদার ওই যে স্পেশাল যে লাল যে ডায়েরিটা, খেরোর খাতা, হ্যাঁ, আমি প্রশ্ন করে দিলাম আজকে এখানে, তোমার এখানে 85 বছর বয়সে যদি পশ্চিমবঙ্গের কেন, ভারতবর্ষের খুব কম অভিনেতার 85 বছর বয়সে যদি ওই ডায়েরিটা ফুল থাকতে পারে, তাহলে আমি মেনে নেব। অ্যাট দ্য এজ অফ 85 ওই ডায়েরিটা ফুল থাকতো, মানে উপচে পড়ছে, এটা অসম্ভব। এটা অসম্ভব, গল্পের মতো, মানে সত্যি বলে মনেই হয় না। একটা মানুষের 85 বছর বয়সে ডায়েরি ফুল, ডেট নেই,
উনি কিন্তু এরম না, মানে সচল অবস্থায় দুটো মানুষই কিন্তু এইভাবেই যে চলে গেলেন কাজ করতে করতে। কোথাও পৌলমী মনে হয় যে কোভিডের মধ্যে সত্যি উনি একটু বেপরোয়া হয়ে গেছেন, পারছিলেন না বাড়িতে থাকতে কাজ, কোথাও কি একটু আফসোস হয় যে ওই সময় টেনে ওকে বাইরে না বের করলে ভালো হতো, এরকম কিছু মনে হয় না? দেখো, ওনাকে বাড়িতে টেনে বসিয়ে রাখার বান্দা ছিল না কেউ, ওরে সে বাপরে, জন্মায়নি এখনো। সত্যি তাই। ওরে বাবা, ওনাকে বাড়িতে টেনে বসিয়ে রাখবে কেউ? কারণ উনি ছোটবেলা থেকে একজন ভয়ঙ্কর অ্যাক্টিভ আড্ডাবাজ লোক ছিলেন। উনি কাজটা তো Same মিস এদিকেও। করছিলেন। হ্যাঁ, উনি লোকজনদের ফোন করে করে বলতেন, আমি এই তোমরা একটা কাজ করো, এখন তো না তোমরা একটা পুলিশ ধরো, পুলিশ ভ্যানে করে হ্যাঁ, চলে এসো। শ্রীজাতকে বলেছেন। শ্রীজাতকে বলেছে যে তুমি আর শ্রীকান্ত পুলিশ ভ্যানে করে এসে আমাকে তুলে নিয়ে যাও, তারপরে আমরা আড্ডা টাড্ডা মেরে আমাদের পানাহার শেষ করে আবার তোমরা পুলিশ ভ্যানেই আমাকে পৌঁছে দাও, আমি বাড়িতে থাকতে পারছি না। ট্রু, শ্রীজাত তোমায় বলেছে যে পুলিশ ভ্যানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নামাবো, আমি কি পাগল আমার হয়ে সঙ্গে গেছি? লাস্ট যেদিন মিটিং হয়েছে, কোভিড চলছে, সৌমিত্রদা বাড়ি ঘর থেকে হেঁটে এলেন, মাস্ক নেই, একটা হাফ প্যান্ট, শার্ট, জামাটা এতটা খোলা, হাঁটতে হাঁটতে, হ্যাঁ তাহলে বলো কবে থেকে কি হচ্ছে প্ল্যান, মানে শুটিং কবে থেকে হবে সেটা হাতে ডায়েরি নিয়ে। মজা হয়েছিল, অহিন্দ্র মঞ্চে আমাদের একটা শুটিং ছিল। তো আমার ওই আমি গেছিলাম, গিয়ে বললাম যে কি গো তোমার ভয় করছে না, তুমি বেরোলে মাস্ক টাস্ক পরছো না? বলো শোন ভয় পেয়ে কি হবে, আচ্ছা বলতো তুই নতুন কি পড়লি, মানে ওটা সরিয়ে দিয়ে আমি বললাম আমি তখন লি স্ট্রাসবার্গের পড়ছিলাম, তখন আমাকে বললো ও তুই পড়ছিস, তাহলে একটু বসে আড্ডা মারি এটা নিয়ে, বলি খানিকক্ষণ। এবং মানে সৌমিত্র কাকার সাথে দেখতাম আমি যা নিয়ে তুমি কথা বলবে, মানে ওটা ওনার জানা, ওটা ওনার পড়া। এই যে এদের দুজনকে ঘিরে আরো অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ছবিতে আছেন, খরাজ, অপরাজিতা, ঋতুপর্ণা, শঙ্কর, আমি যে অনিন্দ, সুজয়, অসাধারণ করেছে। এবং এদের রিয়াকশনটা কিরম ছিল এই যে দুজনকে ঘিরে, যে এরা ইউজুয়ালি অনেকেই লিড রোল করে অভ্যস্ত বা পুরো খ্যাতিটা পেতে অভ্যস্ত, তারা এই দুজনকে ঘিরে সংসারটা কিরম ছিল যদি একটু বলো। আমার মনে হয় একদম বাবা মার মতোই, এই পরিবারটা কিন্তু এরকমই, একদম বাবা মার মতোই, এবং তাদের প্রত্যেকের কাছে ওই শ্রদ্ধার এবং ওই জায়গাটা রয়েছে যে আমি একটা এক্সাম্পল বলতে পারি। আমি ঋতুপর্ণাকে যেদিন বেলা শেষে করবার জন্য আমি বলেছিলাম, ও কিন্তু দ্বিতীয়বারও আমার প্রশ্ন করেনি, আমি শুধু বলেছিলাম যে এই চরিত্র। আর শুধু আমার যখনই ও জানতে পেরেছিল যে সিনটা রয়েছে ঋতুপর্ণার সঙ্গে সৌমিত্রদার যে সিনটা ছিল প্রথমের দিকে, যেখানে বাবাকে ও অ্যাকিউজ করে বলছে, বেলা শেষেতে ছিল, আর বেলা শুরুতে যে সিনটা ছিল, আমার কোথাও এটা মনে হয় অভিনেত্রী হিসেবেও তোমার জীবনে থাকে না যে এই যে ম্যারেজ নিয়ে বা বিয়ে নিয়ে যে দৃশ্যটা সৌমিত্রদা এবং ঋতুপর্ণার মধ্যে রয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইতিহাসে সাক্ষী থেকে যাবে ওই দৃশ্যটা। What do you want to prove, Baba? What do you want to prove? You have used my mother for the last 50 years. সব সুবিধা নিয়েছো তুমি, ভোগ করেছো তাকে, আর আজকে যখন তোমার আমার মায়ের পাশে থাকার দরকার, সে সময় you are just dumping her. যেরকম সোহিনী পোস্ততে যখন সৌমিত্রদাকে কোর্টে মানে বলছে, ও আমায় সিনটা করার পর এসে বলছে আমি পারছি না আর সৌমিত্রদাকে ওইভাবে বলতে, আমার প্রবলেম হচ্ছে। দেখুন ভালো করে দেখুন কি লেখা আছে। আমি বলছি বাবাকে গীতবিতা নেই থেমে যাক আমাদের ইমন কল্যাণ। আমরা আমাদের জীবদ্দশায় যখন আমি বলছি, আমি স্পেশালি নন্দিয়াদি অনেককে দেখেছেন, কাজ করেছেন, আমি আমার জীবদ্দশায় এসে খুব বেশি লেজেন্ড দেখিনি, কিন্তু বিকজ বাই দ্য টাইম আমি ইন্ডাস্ট্রিতে এসেছি অনেকেই চলে গেছেন, তো আমার কাছে আলটিমেট কয়েকজন যারা ছিলেন, তো তাদেরকে নিয়েই তাদের সাথে কাজ করে ফেলে যে জীবনে হয়ে গেছে আমার আলটিমেট। এই যে সংসারটা আরো মনামি, ইন্দ্রাণী, আমি দুটো নাম ভুলে গেছিলাম, অনিন্দ, এরাও কিরম ভাবে, এরাও কি একই রকম প্রফেশনালিজম দেখিয়ে এদের যেহেতু এরা লিড করছিলেন বা সৌমিত্রদা থাকাকালীন বড়বাবু আছে 10টায় কল টাইম হলে
ঋতুপর্ণা সেনগুপ্ত 10টায় চলে আসে। আলটিমেট এটাও তো একটা ওই অবিশ্বাস্য রিপ্লেস বিলিভ ইট নট এর মতোই একটা। 10টায় যদি কল টাইম থাকে, ঋতুপর্ণা সেনগুপ্ত 9:45 চলে আসে। পৌলমী, আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি। বাবার সঙ্গে কথা বলার একটা সেন্টেন্স, একটা সুযোগ হচ্ছে সিনেমাটা রিলিজের পর, কি বলবে? থ্যাংক ইউ ফর দ্য গিফট যেটা দিলেন। থ্যাংক ইউ ফর বিং সাচ এ গিভিং অ্যাক্টর দ্যাট আই লার্ন ফ্রম ইউ। উনি কিন্তু ওনার যে অপোজিটে করছে, যে অ্যাকিউজ করছে, তার থেকে কোনোদিন সিনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেনি। উনি কোনোদিন ইনসিকিউরিটিতে ভোগেননি যে আমার থেকে ভালো হয়ে যাচ্ছে, আমি এখানে আরেকজন বেশি অথব্যাক্ট পাচ্ছে, কোনোদিন না। As an actor, he was such a giving person. So last I want to sentence say কি হবে? thank Thank you you. for the royal parting gift, তাই বলবে? Thank you for being you. সোহিনী, মাকে বলবো যে পরের জন্মে আমার মেয়ে হয়ে জন্মিও, তাহলে আই উইল বি এবল টু মানে টেক কেয়ার অফ ইউ আরো বেশি করে। অ্যান্ড আই বিকজ আই হ্যাভ বিন হার মম আর কি সারা জীবনই। কিন্তু মনে হয় যে আমার মা, বাট আই ওয়াজ দ্য মা, শি ওয়াজ মাই ডটার। পরের জন্মে যেন মা আমার মেয়ে হয়েই জন্মায়। What would you tell her? আই উইশ শি ওয়াজ হিয়ার, মানে আই উইশ শি ওয়াজ হিয়ার টু সি অল দিস, এটা আমার মনে হয়। আমরা অনুষ্ঠান এবার শেষ করতে বাধ্য হচ্ছি এই জন্য বললাম, কারণ এই আলোচনাটা ছিল অনেক কম সময়ের, কিন্তু এমনভাবে গড়িয়ে গেল। আসলে এমন দুজন মানুষকে নিয়ে আমরা বারবার আলোচনা করলাম, তারা ছিলেন, থাকবেন টাইমলেস। আর সেজন্যই বোধহয় আমাদের আজকের অনুষ্ঠানের নাম অন্তহীন বেলা। কোনো মানুষ আছেন যারা চলে যান, কিন্তু থেকে যান প্রবলভাবে। আর এখানে একটা জুড়ি, তারা চলে গিয়েও কি প্রবলভাবে থেকে আছেন, সেটা যে কোনো কলকাতা শহরের বাংলার কোনো সিনেমা হলে গেলে জাস্ট এক ঝলক উকি মারলেই বেরিয়ে পড়বে। তাই অনুষ্ঠানটাও সঞ্চালনা করতে করতে আমার কখনো কখনো মনে হচ্ছিল যে সত্যি বাস্তবে আছি, নাকি নিজেকে চিমটি কেটে দেখব যেটা বাস্তব নয়, এটা কল্পনা। সত্যি এটা কল্পনা ছিল। এই কল্পনা আর বাস্তব যখন ধুয়ে মুছে যায়, তখন এরকম একটা সাফল্য এবং নতুন স্বপ্ন হয়তো জন্ম দেয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। মধুমাসের ছদ্মবেশ, তোমার হাত দুহাত জুড়ে ফুল ছোড়ার বদভ্যেস। খেলা কি শেষ নাকি বেলা শুরু?